হ্যালো স্টুডেন্টস, আমি প্রত্যেককে ই ক্লাসরুম ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা যে ডিসকাস করব সেটা হচ্ছে সেমিস্টার 6-এর কোর্স 13-এর নিউমেরিক্যাল অ্যানালিসিসের একটা চ্যাপ্টার। আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিসের অনেক ধরনের মেথড সম্বন্ধে জেনেছি। এখন আজকে আমি যে স্পেসিফিক টপিকটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে নিউমেরিক্যাল সলিউশনস অফ সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশনস। আমি যেটা বললাম সেটা হচ্ছে কোর্স 13-এর নিউমেরিক্যাল অ্যানালিসিস। তার আন্ডারে আমরা যে ফ্রেজটা আমি বললাম, ফ্রেজটা হচ্ছে নিউমেরিক্যাল সলিউশনস। প্রথম কথা হচ্ছে নিউমেরিক্যাল সলিউশনস, নিউমেরিক্যাল সলিউশনস। সেকেন্ড কথাটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশনস। এখন খুব স্বভাবত একটা ধারণা আমাদের আছে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস কাকে বলে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসের বহু ধরনের সলিউশন সম্বন্ধে আমরা জেনেছি। ঠিক রিসেন্টলি যেটা আমরা জেনেছি, লিনিয়ার অ্যালজেব্রা যখন আমাদের পড়া হয়েছিল তখন ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স, এই যে দুটো আমরা চ্যাপ্টার পড়েছি, সেই দুটো চ্যাপ্টারে আমাদের দুটো মেথড বলা ছিল। ডিটারমিনেন্ট চ্যাপ্টারে যে মেথডটা বলা ছিল সেই মেথডটা আমরা একটু মনে করতে পারবো। মেথডটার নাম ছিল ক্রেমার্স রুল। আর ম্যাট্রিক্স চ্যাপ্টারে আমরা জানি যে ইনভার্স অফ ম্যাট্রিক্স, এটার হেল্প নিয়ে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসকে সলভ করা যায়। সেই মেথডটাকে আমরা বলতাম ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। ঠিক আছে, এখানে আমার দুটো প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে এই সলিউশন তো বুঝলাম, এই নিউমেরিক্যাল সলিউশনটা আমার কেন দরকার, ঠিক আছে, এবং এই সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশনস এটা বলতে আমরা কি বুঝি। আমি আজকে যে ক্লাসটা করাচ্ছি সেই ক্লাসটা আমরা মূলত একটা ইন্ট্রোডাকশন হিসেবেই আমরা এটাকে ভাববো। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস সম্বন্ধে আমি কয়েকটা কথা বলি, যেগুলো হয়তো আমাদের লিনিয়ার অ্যালজেব্রাতে আগে জানা আছে, তাও আমি আরেকটু রিক্যাপ করি। সেটা হচ্ছে একটা আমি ইকুয়েশন লিখছি a11x1 প্লাস a12x2 প্লাস ডট 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 প্লাস a1nxn ইকুয়ালস টু b1, a21x1 প্লাস a22x2 প্লাস ডট 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 প্লাস a10xn ইকুয়ালস টু b2 ডট ডট ডট। মাঝে কিছু লাইন মিসিং আছে। an1x1 প্লাস an2x2 প্লাস ডট 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 প্লাস annxn ইকুয়ালস টু bn। এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস আমি লিখলাম, আমরা জানি যে এর সবসময় সলিউশন নাও থাকতে পারে। তাহলে কখন এর সলিউশন থাকবে? লিনিয়ার অ্যালজেব্রাতে আমাদের বলা হয়েছিল যে ক্যাপিটাল A ইকুয়ালস টু ম্যাট্রিক্স a11 a12 ডট 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 a1n a21 a22 ডট 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 a2n ডট 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 an1 an2 ডট 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 ann। এই যে ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি, এই ম্যাট্রিক্সটার নাম আমরা মনে করতে পারবো, একে আমরা বলতাম কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। আর কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের সাথে যদি আমরা এই পোর্শনটাকে যদি অ্যাডজয়েন্ট করে দিই লাস্ট কলামে, অর্থাৎ b1 b2 ডট 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 করে যদি bn, এই পোর্শনটা যদি লাস্ট কলামে আমরা অ্যাডজয়েন্ট করে দিই, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেই ম্যাট্রিক্সটার আমরা নোটেশনটা লিখি ab, বা অনেকে হয়তো এই ফর্মুলা লিখে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন আমরা জানি যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসের যদি সলিউশন এক্সিস্ট করে তখন সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা বলতে পারি কনসিস্টেন্ট। তো এই যে আমরা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্সের যদি আমরা ডিটারমাইন করি, তাহলে র্যাঙ্ক অফ এ এবং র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স যদি সেম হয়, অর্থাৎ র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স, এটা যদি সেম হয় আর এটা যদি ডাইরেক্টলি নাম্বার অফ আননোনসের সঙ্গে ইকুয়াল হয়, তাহলে সেক্ষেত্রে
আমরা বলতে পারবো যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসের একটা ইউনিক সলিউশন আছে, অর্থাৎ একটাই সলিউশন, একটাই ভেক্টর সলিউশন হিসেবে এক্সিস্ট করবে। আর যদি র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স যদি লেস দ্যান স্মল এন হয় তখনও কিন্তু সলিউশন এক্সিস্ট করে, সেক্ষেত্রে আমরা ইনফাইনাইটলি মেনি সলিউশনস আমরা খুঁজে পেতে পারি। এই যে দুটো কন্ডিশন আমি লিখলাম, এই দুটো কন্ডিশনের কম্বিনেশন অফ র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স যদি লেস অর ইকুয়াল টু দ্যান স্মল এন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সিস্টেমটা কনসিস্টেন্ট হবে। তাহলে কনসিস্টেন্সির ক্রাইটেরিয়া আমি বলে দিলাম, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স লেস দ্যান স্মল এন, এটা হতে হবে, বা ইকুয়ালস টু স্মল এন, এর মধ্যে যে কোনো একটা হলেই আমরা বলতে পারবো যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসের অন্ততপক্ষে আমরা একটা সলিউশন। এখন যদি সেটা যদি না হয় তখন অবভিয়াসলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসকে আমরা বলবো ইনকনসিস্টেন্ট। আমি কিছু কেস বলছি, কেসগুলো কীরকম, ধরা যাক র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্সের সঙ্গে সেম হলো আর ইকুয়ালস টু স্মল এন হলো, কিন্তু ক্যাপিটাল বিটা দেখা যাচ্ছে যে নট ইকুয়ালস টু 0, আর ক্যাপিটাল এটা ডিটারমিনেন্ট ফর্মে নট ইকুয়ালস টু 0। বি নাল ম্যাট্রিক্স নয় আর ডিটারমিনেন্ট এটা নট ইকুয়ালস টু 0, অর্থাৎ ক্যাপিটাল এ হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার হলে আমরা জানি যে ক্যাপিটাল এ এর ইনভার্স এক্সিস্ট করবে, অর্থাৎ আমরা সেক্ষেত্রে আমরা ইউনিক সলিউশন পাবো, এবং তার সঙ্গে সেই ইউনিক সলিউশনটা কীরকমভাবে আমরা পেতে পারি, আমরা নন ট্রিভিয়াল ফর্মে পেতে পারি। এখন যদি এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স যদি স্মল এন হয়, আর যদি ডিটারমিনেন্ট এ যদি দেখা যায় যে নট ইকুয়ালস টু 0 হচ্ছে কিন্তু ক্যাপিটাল বি ইকুয়াল টু 0, অর্থাৎ সিস্টেমটা যদি হোমোজেনাস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা ইউনিক সলিউশন অকার করবে, কিন্তু সলিউশনটা হবে একটা ট্রিভিয়াল সলিউশন, অর্থাৎ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স, এই ফর্মে আমরা সলিউশনটাকে পাবো। এখন যদি আমরা এইভাবে পাই ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু 0 আর ক্যাপিটাল বি নট ইকুয়ালস টু 0, আমরা দেখতে পাবো র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু কিন্তু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স হবে, এবং সেটা কিন্তু সবসময় লেস দ্যান স্মল এন। আবার যদি ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু 0 আর ক্যাপিটাল বিও যদি ইকুয়ালস টু 0 হয়, তখনও কিন্তু র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স হবে, কিন্তু সেটা লেস দ্যান স্মল এন হবে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়, এই কেসটা আর এইটার মধ্যে পার্থক্য কোথায়? এই কেসটা যদি আমরা কনসিডার করি, এই কেসটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনেন্ট এ নট ইকুয়ালস টু 0, তার মানে ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা কিন্তু সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে এর ইনভার্স এক্সিস্ট করে না। এখানে র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স লেস দ্যান স্মল এন হলো ফাইনাইটলি মেনি সলিউশন অকার করবে। ইনফাইনাইটলি মেনি সলিউশন যদি অকার করে, তাহলে এর সাথে এটার পার্থক্য কোথায়? এখানেও তো তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন অকার করছে। আবার বলছি, এই জায়গাটাতে ক্যাপিটাল বি নট ইকুয়ালস টু ও হওয়ার জন্য এটা হচ্ছে নন হোমোজেনাস, এটা হচ্ছে হোমোজেনাস, অর্থাৎ এখানে ইনফাইনাইটলি মেনি সলিউশনের মধ্যে একটা কিন্তু আমরা ট্রিভিয়াল সলিউশন পেয়ে যাবো, অর্থাৎ এই কেসটাতে ট্রিভিয়াল থাকবে, এই কেসটাতে ট্রিভিয়াল থাকবে না। এখানে কিন্তু নন ট্রিভিয়াল সলিউশনগুলোই ইনফাইনাইটলি সলিউশনস ফর্ম করবে। তো এতগুলো যে আমি কেস ডিসকাস করলাম, এই কেসগুলোর মধ্যে আমরা যদি একদম প্রথমের কেসটা ধরি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্সের ইনভার্স অকার করে আর ক্যাপিটাল বি নট ইকুয়ালস টু 0, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিস্টেম অফ এন লিনিয়ার ইকুয়েশনস ইন এন আননোনস আমরা পাচ্ছি, এবং নন হোমোজেনাস ফর্মের পাচ্ছি, যার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে। আমি আবার বলছি যে যদি আমরা এই কেসটা কনসিডার করি, অর্থাৎ আমরা যদি সিস্টেম অফ এন লিনিয়ার ইকুয়েশনস ইন এন আননোনস কনসিডার করি, যেখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসটা হচ্ছে নন হোমোজেনাস, এবং ক্যাপিটাল এ যে ম্যাট্রিক্সটার আমি কথা বলছি, ক্যাপিটাল এ অর্থাৎ কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স যদি ইনভার্স প্রোভাইড করে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা প্রসেস আমরা অ্যাপ্লাই করতে চলেছি, সেই প্রসেসটার নাম হচ্ছে গস এলিমিনেশন মেথড। আমি একদম প্রথমে যে প্রশ্নটা করেছিলাম যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বলতে আমরা কি বুঝি, বা লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশনস বলতে বুঝি, এবং এটার
কখন কনসিস্টেন্ট হয়, অর্থাৎ কখন সলিউশন এক্সিস্ট করে এবং কখন সলিউশন এক্সিস্ট করে না, সেই সমস্ত কেস দেখিয়ে দিলাম। আমি শেষ যে কথাটা বললাম সেখানে বললাম যে একটা নতুন প্রসেসের দিকে আমরা যেতে চলছি, নাম হচ্ছে গস এলিমিনেশন মেথড। তাহলে এই যে গস এলিমিনেশন মেথডের নাম বলছি, এটা কিন্তু একটা নিউমেরিক্যাল মেথড। তাহলে স্বভাবতই প্রশ্ন জাগবে যে ক্র্যামারস রুল, ম্যাট্রিক্স এগুলো থাকতে আমরা কেন নিউমেরিক্যাল মেথডসগুলোর দিকে যাব? উত্তরটা খুব সহজ। যদি আমরা দেখি যে ক্র্যামারস রুল অ্যাপ্লাই করতে গিয়ে যে করেসপন্ডিং ডিটারমিনেন্টগুলোর যে অর্ডার যদি খুব হায়ার অর্ডার আসে, যদি খুব বড় অর্ডার যদি আসতে শুরু করে, অথবা ম্যাট্রিক্স ইনভার্সন মেথড যখন আমরা অ্যাপ্লাই করব, তখন কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের যদি আমরা দেখি যে অর্ডারটা খুব লার্জ, সেক্ষেত্রে আমরা যে দুটো মেথডের কথা বলছি, অর্থাৎ ক্র্যামারস রুল এবং ম্যাট্রিক্স ইনভার্সন, তারা কিন্তু অনেক লেংদি রেজাল্ট দেবে এবং মেথডটা কিন্তু অনেক লেবোরিয়াস হয়ে যাবে। তাই এই বিষয়টাকে মাথায় রেখে আমরা নিউমেরিক্যাল মেথডস নিয়ে আসি। ঠিক আছে, তো নিউমেরিক্যাল মেথডসে আমরা দু ধরনের মেথডস এখানে দেখতে পাবো। একটা মেথড হচ্ছে ডাইরেক্ট মেথড, একটা মেথড হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডের মধ্যে জেনারেলি আমরা এলিমিনেশন প্রসেসগুলোকে আমরা বলবো ডাইরেক্ট মেথড, ইটারেটিভ মেথডসগুলোকে আমরা ইনডাইরেক্ট প্রসেসের মধ্যে রাখি। আমাদের সিলেবাসের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডাইরেক্ট মেথডের মধ্যে গস এলিমিনেশন মেথড এবং ইনডাইরেক্ট মেথডের মধ্যে গস সাইডাল মেথড। এছাড়াও গস জেকোবি মেথডও আছে, গস জেকোবি ইটারেটিভ মেথডস বা গস সাইডাল ইটারেটিভ মেথডস, এগুলো সব হচ্ছে ইনডাইরেক্ট মেথডস। তো আজকে আমি নিউমেরিক্যাল সলিউশনের এই নিউমেরিক্যাল মেথডস নিয়ে আলোচনা করলাম, যে একটা সিস্টেম অফ n লিনিয়ার ইকুয়েশনস ইন n আননোনস যদি আমরা সলভ করতে চাই, সেক্ষেত্রে নিউমেরিক্যাল মেথডসের প্রয়োজনীয়তা কেন হয় এবং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসের কনসিস্টেন্সি এবং ইনকনসিস্টেন্সি কখন অকার করে এবং কোন সার্কামস্ট্যান্সেস আমরা গস এলিমিনেশন প্রসেস স্টার্ট করতে পারি, সেইগুলো নিয়ে আজকের টিউটোরিয়ালে আমি ডিসকাস করলাম। যে টিউটোরিয়াল হবে সেটাতে আমরা গস এলিমিনেশন মেথডের একটা এক্সাম্পল দিয়ে প্রসেসটাকে একটু বুঝে নেব এবং পাইভটিং সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব।